এসআইআর নিয়ে যে নির্বাচন কমিশন এতখানি আটঘাঁট বেঁধে ময়দানে নেমেছে, এটা বোধহয় অতি সুদূর কল্পনাতেও আনতে পারেননি, কোনো ক্যালকুলেশনের মধ্যে আনতে পারেননি দিদিমণি। ভেবেছিলেন যেভাবে উন্নয়ন বাহিনী দাঁড় করিয়ে তিনি ভোটে যেতেন, ঠিক সেইভাবেই এসআইআর প্রক্রিয়াটাকেও তিনি লুটে নেবেন। কতগুলো নাম বাদ দেবে, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, কিন্তু তার মাঝখানেও ঠিক জালি ভোটটা তিনি ঢুকিয়ে রেখে দেবেন এবং সেই জায়গা থেকে বাজিমাত করবেন। কিন্তু যত সময় এগোচ্ছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ফার্স্ট রাউন্ড অর্থাৎ এসআইআর এর এই ফর্ম বিলি আর ফর্ম কালেকশন, এই প্রসেসটাতে শুধুমাত্র ট্রেলার দেখিয়েছে ইলেকশন কমিশন। আগামী দিনে যেটা সেকেন্ড রাউন্ড হচ্ছে না, সেইখানেই আসল পিকচারটা তারা দেখাবে। কেন বলছে এই কথাটা? দেখুন, প্রথমতই বিএলওদের দিয়ে একটা বিশাল রকমের বিপ্লব করা হয়েছিল এবং যাতে করে কমিশন ব্যাকফুটে পড়ে যায়। এই যে ব্যাপক পরিমাণ দুর্নীতিটা ধরা পড়েছে, প্রায় 2 কোটির কাছাকাছি নাম যেগুলো নিয়ে সংশয় হয়েছে, সেটা ভেরিফিকেশন এই বিএলওদের দিয়ে না করতে হয়। ফলে কমিশনের উপর চাপ পড়বে, এই ভেরিফিকেশন প্রসেসটা জলে চলে যাবে এবং এই ভুয়ো ভোটারদের একটা বড় অংশ থেকে যাবে। সেই জায়গাটা মোটামুটি চেঁচে ছুলে ফেলে দেওয়া গেছে। দুই, দলদাস যারা রয়েছে সেই বিডিওদের দিয়ে, তাদেরকে দিয়ে এই ভুয়ো ভোটারদের একটা বড় অংশকে ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু এই বিডিওরাও বুঝতে পারছে যে যদি দিদিমণির কথা মতো তারা চলে, এবার জেল যাত্রা সুনিশ্চিত। ফলে তারা হাত তুলে নিচ্ছে এবং সাধারণ ভোটার, মানে যাদেরকে ফেক ভোটার হিসেবে ঢোকানো হয়েছে, তাদের কথা তো ছেড়ে দিন, যারা এদের বিএলএ 2 হিসেবে কাজ করেছে, তারা এবার আতঙ্কের জায়গায় চলে যাচ্ছে। 3 নম্বর, পুলিশকে চুপ করিয়ে রাখার একটা পরিকল্পনা হয়েছিল এবং সেখানে মহিলাদের হাতা খুন্তি নিয়ে কমিশনকে চাপে ফেলে দেওয়া, যাতে তারা গ্রাউন্ড লেভেলে কাজটাই না করতে পারে। সেইখানে এবার পাল্টা যেটা হয়েছে, পুলিশকে তো নিজেদের কন্ট্রোলে নিয়ে চলে আসা হচ্ছেই, পাশাপাশি দিদিমণি যাতে সেন্সার হয়ে যায় সেই ব্যবস্থাটা করছে। ফলে ক্রমশ চাপ মারছে এবং সেকেন্ড রাউন্ড শুরু হওয়ার আগেই কার্যত সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে যাচ্ছে। এবার খেলা যে খতম হবে সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে প্রথমেই যে প্রতিবেদনটা, যে খবরটা দিয়ে আপনাদের সামনে শুরু করব, সেটা একটু মর্মান্তিক বটে, কারণ একজনের মৃত্যু তার সঙ্গে জড়িত রয়েছে। কিন্তু কি অবস্থায় রয়েছে, কিভাবে উন্নয়ন বাহিনী ভেঙে পড়ছে, সেই ছবিটা এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। এসআইআর পর্বে নাম তুলতে পারলেন না খোদ তৃণমূলের বিএলএ, বিডিওর ঘর থেকে বেরিয়ে লুটিয়ে পড়লেন, মুহূর্তেই সব শেষ। এখানে যেটুকুনি জানতে পারছি, বৈষ্ণবনগরের একটি বুথের তৃণমূল কংগ্রেসের বিএলও 2 হিসেবে কাজ করছিলেন বরকত শেখ। সেই বরকত শেখের নাম খোদ ভোটার তালিকায় ওঠেনি। এসআইআর এর প্রথম পর্বের শেষে তার নাম সেখানে আসেনি। শুধু তারই নয়, এই নামের গণ্ডগোল, বাবা মায়ের সঙ্গে যে কানেকশন, সেখানে গণ্ডগোল, অনেক কিছু কারচুপি তো রয়েছে। ফলে ওই এলাকার একটা ব্যাপক অংশের মানুষের নামই ওঠেনি। এবং নিজের নাম যখন ওঠেনি, এই বরকত শেখ নিজে গিয়েছিলেন বিডিওর সঙ্গে বৈঠক করতে এবং সেই বৈঠকের পর দীর্ঘক্ষণ বৈঠক করেছেন, কিন্তু সেখানে বিডিওর কাছ থেকে কোনো আশ্বাস পাননি যে তার নামটা এই ভোটার তালিকায় ঢুকে যাবে। অর্থাৎ কারচুপি যে বড় রকম রয়েছে, সেই জায়গাটা তার কাছে স্পষ্ট হয়ে গেছে এবং তার ফলেই তিনি যখন এই বিডিওর ঘর থেকে বাইরে বেরোন, আতঙ্কে নাকি তার হার্ট অ্যাটাক হয়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। দেখুন, যে কোনো মানুষের মৃত্যুই মর্মান্তিক, সেই নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু আমি এই জায়গাটা বলতে চাইছি যে এতদিন তো একটা ধারণা আপনাদের মধ্যেও তৈরি হয়েছিল, আমরাও ভাবছিলাম যে সত্যি এখানে কতদূর কী হবে, যে যারা প্রশাসনের অন্দরে রয়েছে তারা তো এদের এক্সটেন্ডেড দলদাস হিসেবে কাজ করছে, তারা এর মধ্যে কারচুপিটা সবটা ঢুকিয়ে দেবে। কিন্তু তারাও বুঝতে পারছে এটা যদি তারা করে, তাহলে তাদের কপালে অশেষ দুঃখ নাচছে। আর সেই জন্যই বিডিওরা হাত তুলে নিচ্ছে, ভাই তোমার ওখানে গন্ডগোল থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে বুঝে যাও, আমাদের এখানে চাপ দিতে এসো না। উল্টো দিকে যখন বিডিওরা এরকম হাত তুলে নিচ্ছে, তখন এই যাদের নামের মধ্যে গন্ডগোল রয়েছে, যাদেরকে অনেক আশ্বাস দেওয়া হয়েছিল যে কোনো চাপ নেই, আমরা ঠিক খেলা করে দেবো এবং তোমাদের নাম থেকে যাবে, তারাও কিন্তু বুঝতে পারছে সেই আশ্বাসটা জলে ভেসে যাচ্ছে, গঙ্গায় ভেসে যাচ্ছে। কারচুপি করার নাম, ফেক নাম, এই নামগুলো আর তালিকায় থাকবে না। কমিশন খেলাটা ধরে ফেলেছে। ফলে ক্রমশ কিন্তু চাপ বাড়ছে দিদিমণির শিবিরে। শুধুমাত্র এই ঘটনাই নয়, আর একটা জিনিস দেখুন, একটা স্বাভাবিক ধারণা যে কোনো মৃত্যু হচ্ছে এবং সেটা এসআইআর সংক্রান্তকে বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং বারবার কমিশনের উপর দোষ চাপানো হচ্ছে। কিন্তু কমিশন যে স্ট্রিক্ট জায়গাটা নিয়েছে, সেই জায়গাটা কি ভুল? সেটা যে ভুল নয়, একটা ঘটনাতেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। 5 বছর বয়সেই 2 সন্তানের বাবা ভোটারের পূরণ করা এনুমারেশন ফর্মেই মিলল তথ্য। এখন যে ফর্মগুলো জমা পড়েছে, ডিজিটাইজড হয়ে যাওয়ার ফলে সেই সমস্ত ডেটা অ্যানালিসিস প্যাটার্ন চলছে এবং সেখান থেকে একটা করে স্ক্রুটিনি ধরছে। আপনারা আশঙ্কা করছিলেন না যে এই যে বিপুল সংখ্যক ডেটা রয়েছে, এটাকে কিভাবে ভেরিফাই করবে ইলেকশন কমিশন?
ইলেকশন কমিশন টেকনোলজির সাহায্য নিচ্ছে এবং কি নিখুঁতভাবে করছে এই ছবিটা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। যে ঘটনাটা জানা যাচ্ছে সেটা হচ্ছে মঙ্গলকোটের পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঘটনা এটা। সেখানে দু ভাইয়ের নাম পাওয়া গেছে, একজনের নাম লক্ষ্মী মাঝি, একজনের নাম সাগর মাঝি। একজনের বয়স 59 বছর, একজনের বয়স 60 বছর। এবার তাদের বাবা হিসেবে যার নাম পাওয়া যাচ্ছে তার নাম হচ্ছে সরোজ মাঝি, তার বয়স 64 বছর। অর্থাৎ অর্থাৎ প্রথম যে পুত্র রয়েছে তার সঙ্গে 5 বছরের ডিফারেন্স, এবং 64 বছর বয়স হলে 4 বছরের ডিফারেন্স, আর আরেকজনের সঙ্গে তার 5 বছরের ডিফারেন্স। অর্থাৎ একটা ব্যক্তি 3 বছর বয়সে বিয়ে করেছে এবং 4 বছর বয়সে বাবা হয়ে গেছে। এটা তো বাস্তবিক সত্য না। এবার কমিশন সেখানে ভেরিফাই করতে পাঠিয়েছে। ভেরিফাই করতে পাঠানোর পর তারা তো প্রথমে ডিনাই করেছে, কিন্তু যখন তাদেরকে এই কথাটা বলা হচ্ছে, শেষমেশ তারা স্বীকার করছে যে তারা বাংলাদেশ থেকে চলে এসেছিল, দীর্ঘদিন মুর্শিদাবাদে ছিল, বেলডাঙ্গার দিকে ছিল, এবং সেখানে তারা ভারতীয় সমস্ত ডকুমেন্টস তৈরি করার পরও ভোটার তালিকায় তারা নামটা তোলাতে পারেনি। সেই জন্য তারা চলে এসছে মঙ্গলকোটে, এবং সেখানে একটা দালাল ধরে তারা একজনকে ফেক বাবা সাজিয়ে নিজেদের নামটা ভোটার তালিকায় তুলে ফেলেছে। এখন যদি এরা সত্যি সত্যি লক্ষ্মী মাঝি, সাগর মাঝি হয়ে থাকে, তাহলে তো এরা সিএ এর জন্য অ্যাপ্লাই করতো, তার মাধ্যমে এদের নাগরিকত্ব পেত, সেই নামটা তারা তুলতে পারতো, কিন্তু এরা তোলেনি। এবং এই নিয়ে আর বিশেষ কিছু বলা হচ্ছে না, কিন্তু একটা মহল থেকে শোনা যাচ্ছে যে এখানে এসে লক্ষ্মী মাঝি, সাগর মাঝি নাম দিলেও বাংলাদেশে এদের নাম আলাদা ছিল, এদের ধর্ম আলাদা ছিল, এবং এই রকম গুপিবাজি জিনিস এই তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই প্যাটার্নগুলো অ্যানালিসিস করে কমিশন কিন্তু এক এক করে ধরতে শুরু করেছে। ফলে ফলে এতটাও সহজ হবে না। এবার একটা জিনিস সকলের মনেই সন্দেহ হচ্ছে যে আলটিমেটলি এই যে বিপুল সংখ্যক ডেটা, এটা কি ভেরিফাই করা সম্ভব হবে? সেটা সম্ভব করার জন্য এবার কিন্তু পাল্টা একটা গেম খেলতে শুরু করে দিয়েছে। কি গেম খেলতে শুরু করে দিয়েছে? সেটা হচ্ছে যে এতদিন ঠিক ছিল বিধানসভা প্রতি 50 জন করে ভেরিফিকেশন ডেলি করা হবে, কিন্তু যে বিপুল পরিমাণ ডেটা সন্দেহের তালিকায় এসেছে সেই জায়গাটাকে করার জন্য 100 জন ভোটারের শুনানি পার ডে করা হচ্ছে। কিন্তু তারপরেও একটা সন্দেহ থেকে যাচ্ছে। কি সন্দেহ থেকে যাচ্ছে? সেই সন্দেহটা হচ্ছে যে দেখুন, যদি আমরা 20 তারিখ মোটামুটি হিয়ারিং শুরু হবে শুনছি, এবং ফেব্রুয়ারির 9 তারিখ সেই ফাইনাল হিয়ারিং, তারপর 14ই ফেব্রুয়ারি ডেটাটা বেরোবে, ফাইনাল লিস্টটা বেরোবে। সুতরাং এই হিয়ারিং প্রসেসের জন্য মোটামুটি 51-52 দিন মতো টাইম পাওয়া যাচ্ছে, যদি কন্টিনিউয়াস কাজ করে, একদিনও ছুটি না নেয়। এবার তাহলে প্রত্যেকটা বিধানসভাতে গড়ে মোটামুটি 50,000, 51,000 এরকম নাম একটা ভেরিফাই করা সম্ভব হবে এই 50-51 দিনে, ডেলি যদি 100 জন করা হয়। কিন্তু যেটুকুনি ডেটা অ্যানালিসিস প্যাটার্ন উঠে আসছে এখন অবধি, তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের যে বিধানসভাগুলো রয়েছে সেখানেই প্রায় প্রত্যেকটা বিধানসভায় গড়ে 68 থেকে 75,000 নাম থাকছে যেগুলো সন্দেহ তালিকা। বিশেষ করে উত্তরবঙ্গ যেহেতু সীমান্তবর্তী, এখানে একটা বড় জায়গা রয়েছে। আবার দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে সেই সংখ্যাটা 80,000 থেকে 1,10,000 অবধি হতে পারে, যেগুলো প্রত্যেক বিধানসভায় সন্দেহের তালিকায় রয়েছে। ফলে যে এই বিপুল সংখ্যক রয়েছে, 50,000-এর মধ্যে তো এটা কভার করা সম্ভব হবে না। তাহলে বাকি যেটা থাকবে, বা শেষের দিকে তাড়াহুড়ো করে কি সেখানে ওই গুপিটা ঢুকে যাবে, সেখানে কি কারসাজিটা ঢুকে যাবে? না, এখানেও খেলে দিয়েছে ইলেকশন কমিশন। কেন বলছি খেলে দিয়েছে? দেখুন, বিশেষ পর্যবেক্ষক হিসেবে মাননীয় সুব্রত গুপ্তকে নিয়োগ করা হয়েছে, এবং তিনি কিন্তু প্রত্যেক জায়গায় ঘুরছেন। তিনি ঘরে বসে থাকার লোক নন, প্রত্যেকটা জায়গায় গিয়ে সমস্যাগুলো দেখছেন, এই যে ডেটা অ্যানালিসিস হচ্ছে সেটাকে স্টাডি করছেন, এবং সেখান থেকে প্যাটার্নটা বোঝার চেষ্টা করছেন। এবং সেই জায়গা থেকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ডমিসাইল সার্টিফিকেটে গলত থাকলে কড়া শাস্তির ঝুঁকি দু তরফেই, ইঙ্গিত কমিশনের পর্যবেক্ষকের। আলটিমেটলি যেটা হচ্ছে, কমিশন বলেছে 11টা সার্টিফিকেট থাকবে, যে 11টা সার্টিফিকেট দেওয়া হলে সেখানে নাম রইলো কি না রইলো ওইগুলোর বেসিসে ওই ডেটাগুলো যদি পাওয়া যায়, ওই তথ্যগুলো যদি পাওয়া যায়, তাদের নাম তালিকায় ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু একটা বড় অংশ যারা এই ভুয়ো ভোটার, যারা বাংলাদেশি ভোটার, যারা রোহিঙ্গা ভোটার, যাদের সঙ্গে এই ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই, তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আপনারা অনেকেই অভিযোগ করছিলেন যে ভুরি ভুয়ো সার্টিফিকেট তাদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে, এবং সেই সার্টিফিকেটগুলোকে দেখিয়ে এই হিয়ারিং পর্বটাকে তুলে নিয়ে আসা হবে। তো মাননীয় সুব্রত গুপ্ত যেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যে এই যে সার্টিফিকেটগুলো দেওয়া হবে, এগুলো দেওয়ার ক্ষেত্রে এসডিও, বিডিও, অ্যাডিশনাল এডিএম যিনি রয়েছেন বা ডিএম, তারা বিভিন্ন দিক খতিয়ে দেখে এই সার্টিফিকেটগুলো দেন। এখন সমস্ত দিকটা দেখে তারা যদি এই সার্টিফিকেট দেন, তাহলে নাম তুলতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যায় যে এগুলো জাল সার্টিফিকেট, এবং সেই জাল সার্টিফিকেটটা কোনো আধিকারিকই দিয়েছেন, বা সমস্ত দিক খতিয়ে না দেখে দেওয়া হয়েছে, তাহলে এক্ষেত্রে যিনি নাম তোলাতে আসছেন ভোটার তালিকায়, তার নাম তো উঠবেই না, তার নাম তো ভেরিফাইড হবেই না,
তার শাস্তি হতে পারে, তার জেলযাত্রা হতে পারে। তার পাশাপাশি যে আধিকারিক এই জিনিসটা করেছেন তারও শাস্তি কিন্তু নিশ্চিত হয়ে যাবে। একটা দুটো হলে হয়তো তাদেরকে ওয়ার্নিং দেওয়া হবে, তাদেরকে শোকজ করা হবে, কিন্তু সেই সংখ্যাটা যদি বেশি হয় তাহলে কিন্তু তারাও শাস্তির মুখে আসবে। এবং ইলেকশন কমিশন যেটা বলছে, খুব তাড়াতাড়ি একটা নির্দেশিকা দেওয়া হবে। ওই বলা হয়েছে না যে মে আই হেল্প ইউ, সব ক্যাম্প করে দেওয়া হবে, পাড়ায় পাড়ায় করে দেওয়া হবে, কারোর কোনো অসুবিধা নেই। না, সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আপনাদের উপর যাই চাপ আসুক, আপনারা যেটা যেটা সরকারি নিয়ম অনুযায়ী ভেরিফিকেশন করার সেইটা করে, যারা যোগ্য তাদের হাতে এই সার্টিফিকেটটা দিন। যদি আপনারা মুড়ি মিছরির দরে এগুলো দিয়ে দেন কোনো রকম ভেরিফিকেশন ছাড়া কোনো চাপের কাছে, তাহলে ওই 7 বছরের জন্য যে জেল সেটা আপনাদের কপালেও নাচছে। অর্থাৎ কমিশন যেটা অফিসিয়ালি বলছে না, কিন্তু যেটা আনঅফিসিয়ালি শোনা যাচ্ছে যে 100 জন করে ডাকা হবে। সেখানে প্রথমেই উৎসাহ নিয়ে অনেকেই চলে আসবে যে আমাদের নাম তুলে নিতে হবে, যাই আছে সেটা দিয়েই করে নেওয়া হবে। কিন্তু যখনই এরা দেখতে শুরু করবে যে এইটা করার জন্য নাম তো উঠছেই না, উল্টে জেল যাত্রা করতে হচ্ছে, আধিকারিকদের যেতে হচ্ছে, তখন তখন এদের একটা বড় অংশ কিন্তু আর হিয়ারিংয়ে আসবে না, তারা পালাতে শুরু করবে। এটা কিন্তু একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে। আবারও বলছি, এটা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নেই, কিন্তু আনঅফিসিয়ালি যে খবরটা আসছে সেই জায়গা থেকেই কমিশন কনফিডেন্ট যে এই যে প্রায় 2 কোটির কাছাকাছি ডেটা ভ্যালিডেশন করার জায়গা রয়েছে, সেটা এই নির্দিষ্ট 50-52 দিনের মধ্যেই করা সম্ভব হবে। কেননা যত এই প্রসেসটা এগোবে, যত এই শাস্তিগুলো সামনে আসতে শুরু করবে, তাতে একটা বড় অংশ তারা কিন্তু ময়দান ছেড়ে পালাবে। তারা যে ভুয়ো ভোটার তারাও খুব ভালো করে জানে। আবার এই যে ভুয়ো ভোটারগুলো রয়েছে, সেটা যে ভেরিফাই করার প্রসেস, কমিশন একটা জায়গা করেছিল। সেটা হচ্ছে যে অনেকেই নিজেদের ছবিগুলো দেয়নি, এআই স্ক্যান দিয়ে তো করা হচ্ছে যে একটা ছবি অন্য কোথাও ব্যবহার হয়েছে কিনা, একই টাইপের মানুষকে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা। তো সেই জায়গাটা করলে বহু জালি ভোটার ধরা পড়বে। এখনও যাদেরকে লুকিয়ে রাখা হয়েছে তাদেরকে বার করে ফেলবে। এটাকে আটকানোর জন্য বিএলওদের দিয়ে একটা বিক্ষোভ করা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল যে এসআইআর প্রসেস শেষ হয়ে গেছে, এখনও কেন আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে। এবং এই যে চাপটা দেওয়া হচ্ছিল তার একটাই কারণ, যে 2 কোটির কাছাকাছি ডেটা রয়েছে, আরও বেশ কিছু ডেটা সন্দেহ তালিকায় ক্রমশ রোজ রোজ অ্যাড হচ্ছে। তাহলে এখানে বিএলওরা যদি হাত তুলে নেয়, বিএলওরা যদি চাপ দেয়, তাহলে কমিশন আর পারবে না এদেরকে কোনো রকম কোনো ভেরিফাই করতে। কিন্তু কমিশন কি বললো, যে ঠিক আছে, বিএলওদের বিক্ষোভ, চাপে পড়ে কাজ কমালো কমিশন। কমিশন বললো বিএলও তোমাদের আর কোনো রকম কোনো কাজ করতে হবে না, এই যে ভেরিফিকেশনের কথাটা বলেছিলাম এটা তোমাদের আর করার দরকার নেই। তাহলে কি কমিশন হার মেনে নিল? তারা কি ভুলটা বুঝতে পারলো দিয়ে ভুলটা স্বীকার করে নিল, সেই জন্য তুলে দিল? না, এখানে একটা মজার খেলা খেলে দিয়েছে কমিশন। সেটা হচ্ছে যে প্রত্যেক বিধানসভা ধরে ধরে তারা আপাতত 10 জন করে AERO নিয়োগ করছে। তার ফলে 294 বিধানসভা, 2940 জন AERO হচ্ছে, এবং আগামী দিনে আরও সংখ্যাটা বাড়াবার দিকে তারা এগোচ্ছে, এবং সেই সংখ্যাটা 50 অবধি পৌঁছে যেতে পারে। 50 জন করে AERO নিয়োগ করা হবে। অর্থাৎ যে কাজটা বিএলওরা করছিল, সেই বিএলওদের কাজটা তাদের হাত থেকে নিয়ে এবার AEROদের হাতে দিয়ে দেওয়া হলো। এতে দুটো সুবিধা হলো। এক, বিএলও হলে তাদের একটা ব্যাপক পরিমাণ সংখ্যা আছে, তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তারা বলবে আমরা বিক্ষোভের মধ্যে পড়ছি, এবং সেই জায়গাটা আছে। কিন্তু যখনই সেটা AERO দিয়ে কাজটা করানো হবে, সেই সংখ্যাটা 5000 6000-এর মধ্যে থাকবে। এবং সব থেকে বড় কথা, এই AEROরা যে হিয়ারিংয়ের কাজটা করবে, ভেরিফিকেশনের কাজটা করবে, সেটা সেন্ট্রালাইজ পদ্ধতিতে, অর্থাৎ ডিএম অফিসে বসেই এই কাজটা করবে। বিএলওরা যেরকম বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে করছিল, সেই জায়গাটা আর করার দরকার হয়ে পড়ছে না। এটা এবার যাদেরকে সন্দেহ হবে তাদেরকে আসতে হবে ডিএম অফিসে, তারা কাজটা করাবে। ফলে আলটিমেটলি বিএলওদের দিয়ে যে অভিযোগটা করানো হচ্ছিল, যে চাপটা বাড়ানো হচ্ছিল, যে বিক্ষোভটা দেখানো হচ্ছিল, তার ফলে কমিশন চাপে পড়ে যাবে বলে মনে করা হচ্ছিল, সেই জায়গাটাকে কিন্তু পুরোপুরি হুট আউট করে দিল, এবং তার পাল্টা অ্যান্টিডোট AEROদের মাধ্যমে ইলেকশন কমিশন রেডি করে ফেললো। তাহলে বুঝতে পারছেন, 1 ইঞ্চিও জায়গা ছাড়ার কোনো জায়গা নেই, সেই জায়গাটা কমিশন কিন্তু বুঝিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে সব থেকে মারাত্মক জায়গাটা, যে জায়গাটা আরও বড় খেসারত দিতে হবে। সেটা হচ্ছে এই যে ফলতায় বিক্ষোভ করা হলো না, মুরুগান সাহেব গিয়েছিলেন সেখানে, এবং সেখানে মহিলারা একদম ঝাঁটা বটি নিয়ে তেড়ে এসেছে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক দেখছে। ওই শানু বক্সি নাকি একটা নাম আছে, বারবার নামটা ভেসে উঠছে। তো সেই এলাকায় কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, এবং এই ঘটনাটা ঘটার ফলে যেটা মনে করা হচ্ছিল, যে যেহেতু পর্যবেক্ষকরা একদম গ্রাউন্ডে গিয়ে কাজ করছেন, তাদের উপর এরকম আক্রমণ হচ্ছে, তারা ভয় পাবেন, পিছিয়ে আসবেন, এবং এর ফাঁকে যে জাল দুর্নীতিটা সেটা করিয়ে দেওয়া যাবে, এটাই তো মেন প্ল্যান ছিল। কিন্তু সেটা এবার বুমেরাং হতে চলেছে। কেন বলছি তার কারণ হচ্ছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশন দিল্লির যে ন্যাশনাল হেডকোয়ার্টার রয়েছে, সেইখানে একটা রিপোর্ট জমা পড়েছে, এবং সেখানে দুটো মারাত্মক জিনিসের পরিকল্পনা চলছে। নাম্বার 1,
পর্যবেক্ষকদের এবার ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কেননা এই যে পর্যবেক্ষক যারা ঘুরছেন তাদের সঙ্গে পুলিশ কর্মীরা থাকেন, কিন্তু পুলিশ কর্মীরা নিজ নিজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেন। অর্থাৎ যে পুলিশ ওখানে আছেন, দেখছেন চোখের সামনে এরকম বিক্ষোভ হচ্ছেন, তারপরে মুখটা করে দাঁড়িয়ে আছেন। কেননা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে কোনো আদেশ দেয়নি যে এই যারা হামলাকারী তাদেরকে সরিয়ে দাও। এদেরকে যে ওষুধটা এরা বোঝে না সেই ওষুধটা বোঝাও। এই যে মহিলাদের এগিয়ে দিয়ে যে বদমাইশিটা করা হচ্ছে, অসভ্যতাটা করা হচ্ছে, যেটা এদের একদম ট্রেডমার্ক হয়ে গেছে, সেটাকে বন্ধ করার জন্য মহিলা পুলিশ ডিপ্লয় করো এবং তারপর এদেরকে করা সবকটা শিখিয়ে দাও। কেননা এরা যে কাজটা করছে, কমিশনের কাজে বাধা দেওয়া দেশবিরোধী কাজের সমান, সেই জায়গাটাকে করো। কিন্তু এবার যেটা করা হচ্ছে, এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা এদেরকে দিয়ে দেওয়া হবে, সেই ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দিলে কি হবে, কারো ম্যাজিস্ট্রেট ক্ষমতা থাকে সেক্ষেত্রে তার নির্দেশই পালন করতে হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের, ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নয়। সরাসরি তিনি বলবেন এদের বিরুদ্ধে এই অ্যাকশন নাও, এদেরকে এই জিনিসটা করো। সেই পুলিশ যারা ওখানে ডিপ্লয় হচ্ছে তাদেরকে সেই জায়গাটা করতে হবে। অর্থাৎ সোজা কথায় কমিশনের আন্ডারে চলে আসছে পুলিশ। কিন্তু এর থেকেও মারাত্মক যেটা কমিশনের যে রিপোর্ট কলকাতা থেকে গেছে দিল্লিতে, সেখানে বলা হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়েও প্রশ্ন তুলছে সিইও দপ্তর। আপত্তি জানিয়ে সেটি খতিয়ে দেখার জন্য পর্যবেক্ষকরা সুপারিশ করছেন দিল্লিতে কমিশনের দপ্তরে। কি মুখ্যমন্ত্রী বলেছিলেন, তৃণমূল নেত্রী বলেছিলেন, কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো? হোয়াট ডু ইউ মিন বাই জিনিসপত্র? যেগুলো দিয়ে রান্না করেন আছে তো? রান্না করার জন্য হাতা খুন্তিও লাগে, রান্না করার জন্য বটিও লাগে, সবজি কাটার জন্য আছে তো? প্রাণে শক্তি আছে তো? নাম কাটলে ধরবেন তো? ছেড়ে দেবেন না তো? মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পিছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনেদের শক্তি বড় না বিজেপি শক্তি বড়। ঠিক আছে, রাজনৈতিক তিনি বিজেপিকে যা খুশি বলুন, কিন্তু এখন কাজ করছে কমিশন, এর সঙ্গে বিজেপির সম্পর্ক নেই। অফিসিয়ালি প্রমাণ করুন কমিশন মানে বিজেপি। কোর্টে গিয়ে মামলা করে প্রমাণ করেননি তো, বলেছেন রান্নার জিনিস, এবং তারপরেই দেখলাম প্যাটার্নটা ঠিক এক। এই মহিলারা হাতে ঝাঁটা ফাঁটা নিয়ে এগিয়ে চলে এলেন যেখান থেকে প্রাণহানি হতে পারত, এবং পিছনে পুরুষরা সাপোর্ট দেবে। এই মহিলারা সামনে থাকবে আর পিছন থেকে পুরুষরা, অর্থাৎ এই মহিলাদের উপর যদি পাল্টা কিছু হয় তখন ওই পুরুষ অ্যাকশনে নামবেন, মারামারি খণ্ড যুদ্ধ হবে এবং কমিশনের কাজে বাধা হবে, তাদের গায়ে আঘাত লাগতে পারে, তাদের প্রাণহানি হতে পারে। এই যে জায়গাটা হচ্ছে, অর্থাৎ এই প্ররোচনা দেওয়া হচ্ছে, এই তৃণমূল নেত্রী যদি বাইরে থাকেন, তার হাতে যদি পাওয়ার থাকে, এইভাবেই কমিশনের কাজে বাধা হবে। এই রিপোর্টটা হচ্ছে এবং সেটাকে খতিয়ে দেখতে বলা হয়েছে। তার ফলে যেটা হয়, এসব ক্ষেত্রে সাধারণত সেন্সার করে দেওয়া হয়, তার হাত থেকে পাওয়ারটা কেড়ে নেওয়া হয়, যাতে এই ধরনের প্ররোচনামূলক কাজ করতে না পারেন, সেই জায়গাটাকে কমিশনের কাজে বাধা সৃষ্টি করতে না পারেন, সেই জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে। ফলে সেকেন্ড রাউন্ড শুরু হওয়ার আগে ফার্স্ট রাউন্ডে মোটামুটি কমিশনের তরফ থেকে জল মেপে নেওয়া হয়েছে এবং আলটিমেটলি পুরা পিকচার দেখানোর জন্য সেকেন্ড রাউন্ডে একদম আট ঘাট বেঁধে রেডি হচ্ছে। যত গুপি ভোট আছে, যত জালি ভোট আছে, যত ফেক ভোট আছে, ঝেঁটিয়ে বিদায় করার প্রসেস কিন্তু স্টার্ট করা হচ্ছে। কমিশন যে কথা প্রথম দিন দিয়েছিল, আজও সেই কথাতে তারা অটুট রয়েছে। একটাও অবৈধ ভোটার এই ভোটার তালিকায় রাখতে দেব না, এবং একটা বৈধ ভোটারের নামও এই তালিকা থেকে বাদ দিতে দেব না, এবং সেই দিকেই কিন্তু তারা এগোচ্ছে। যত এগোচ্ছে কনফিডেন্সের সঙ্গে তারা কিন্তু সেটা প্রুফ করে দিচ্ছে। আর যতই বদমাইশি করার চেষ্টা করা হোক, যতই গুপিবাজি করার চেষ্টা করা হোক, সেগুলো এক এক করে মুখ থুবড়ে পড়ছে। কি বলবেন কমিশনের এই স্ট্রেট কাট খেলা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।